শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের গতি অধ্যায়ের আজকে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে সৃজনশীল সৃজনশীলগুলোর সমাধান, সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। এখানে তোমাদের চারটা বোর্ড যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেখানে চারটা বোর্ড আমি নির্বাচন করেছি। এই চারটা বোর্ড থেকে আমি সমাধান করে দিব। এই চারটা বোর্ড সৃজনশীল প্রশ্ন যদি তোমরা ভালো করে বুঝতে পারো, আশা করি এই আলোকে সব সৃজনশীলগুলো করতে পারবে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর বেশি বেশি শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন দেখো যে যশোর বোর্ড 2023 এই প্রশ্নটা দেখো যে এই প্রশ্নটা কি বলছে। যশোর বোর্ড 2023 যে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 আদি বেগে একটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে ছুড়ে দিল। তাহলে মুকুল এখানে বলছে যে এখানে কি 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 আদি বেগে ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে নিশান 30 মিটার দূর থেকে এত বেগে সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। তা যাই হোক, এই সমাধান করে দেওয়ার আগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো আমি করাইছি। তারপরে ওই ক্লাসটা যদি তোমরা না করে থাকো, করবে অবশ্যই। ওই ক্লাসটা করলে এই সৃজনশীলগুলো করার একটু সুবিধা বেশি হবে। তারপরে একটু তোমাদের স্মরণ করে দিচ্ছি যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে সূত্রগুলো। মনে করো এটা হচ্ছে ভূমি। এই ভূমি থেকে এম ভরের একটা বস্তুকে ইউ বেগে, তাহলে এম ভরের একটা বস্তুকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। যখন এই বস্তুটা নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে, সর্বোচ্চ উচ্চতায় কিন্তু শেষ বেগটা 0 হয়। তাহলে আমরা কি জানি যে ভি ইকুয়াল, আমরা জানি দেখো ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় তো শেষ বেগ 0, তাহলে ইউ মাইনাস জিটি। তাহলে এখানে জিটি ইকুয়াল কি হচ্ছে ইউ, তাহলে অতএব টি ইকুয়াল হচ্ছে যে ইউ ভাগ জি। তাহলে কোনো একটা বস্তুকে যদি ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত লাগবে, ইউ ভাগ জি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কিন্তু এটা সময়, এটা তোমাদের মনে রাখতে হবে। সর্বোচ্চ এই যে উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় তাহলে কত লাগবে, টি ইকুয়াল হচ্ছে ইউ ভাগ জি। তো এখন সর্বোচ্চ উচ্চতা, তোমরা একটা বিষয় মনে রাখবে, কোন একটা বস্তুকে যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগবে সর্বোচ্চ উচ্চতা থেকে পড়তেও কিন্তু একই সময় লাগবে। উপরে উঠে আবার পড়তে, এটাকে বলা হয় উত্থান পতন কাল বা পর্যায়কাল। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার পড়তে, এটা আমরা বলি উত্থান পতন কাল বা এটাকে আমরা বলি পর্যায়কাল। যে পর্যায়কাল এটাকে আরেকভাবে বলা যায় যে শূন্যে ভাসমান কাল। এটাকে আমরা আবার বলতে পারি যে বিচরণ কাল। এখানে অনেক নাম আছে, যে বিচরণ কাল। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় পড়তেও তত সময় লাগবে। তাহলে এখানে এটাকে যদি ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয় তাহলে এর দ্বিগুণ হবে, তার মানে 2u ভাগ জি হবে। আমরা সরাসরি এই সূত্রটা লিখতে পারবো সৃজনশীল ক্ষেত্রে। তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এটা, সর্বোচ্চ উচ্চতা থেকে পড়তে সময় এত। তাহলে এখানে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার পড়তে সময় কি, এটা দ্বিগুণ হবে, যেটাকে আমরা উত্থান পতন কাল বা বিচরণ কাল বা শূন্যে ভাসমান কাল আমরা বলতে পারি। আরেকটা বিষয় মনে রাখবা যে কোন একটা বস্তুকে যে আদি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, সর্বোচ্চ উচ্চতায় উঠে যখন আবার ভূমিতে পড়ে একই বেগে ভূমিকে আঘাত করে। তার মানে যে বেগে আমরা ছুঁড়ে মারবো, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার এখানে পড়তে তোমার একই সময় লাগে এবং একই বেগে ভূমিকে আঘাত করে। এখন সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, যেমন আমরা জানি যে ভি স্কয়ার ইকুয়াল যে ইউ স্কয়ার মাইনাস 2gh। সর্বোচ্চ উচ্চতায় জানি শেষ বেগ 0, ইউ স্কয়ার মাইনাস এটা 2gh। তাহলে 2gh বাম পাশে আসলো, এই যে ইউ স্কয়ার, তাহলে এইচ ইকুয়াল কি ইউ স্কয়ার ভাগ এই 2g। তাহলে এইচ ইকুয়াল ইউ স্কয়ার ভাগ 2g। এটা হচ্ছে তোমার এই যে সর্বাধিক উচ্চতা। তাহলে সর্বাধিক উচ্চতা কি হচ্ছে, এইচ ইকুয়াল ইউ স্কয়ার ভাগ 2g।
তোমরা এইভাবে প্রতিপাদন করে এটা আনতে পারো। সরাসরি এজ ইকুয়াল ইউ স্কয়ার ভাগ 2g যদি লেখো তাও কিন্তু হয়ে যাবে। তাহলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা আমরা বের করতে পারবো। তা যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইখানে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তেমন কিন্তু তোমার সূত্র নাই, অনেক সহজ এই সৃজনশীল গুলো। তাহলে তোমরা যদি এই শেষ পর্যন্ত আমার এই ক্লাসটা দেখো, তাহলে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে সৃজনশীল গুলো আছে তোমাদের কাছে একবারে পানির মতো হয়ে যাবে, দেখবে যে এত সহজ আর কোথাও নাই। এবার তোমরা তাহলে এখন যশোর বোর্ড যে 2023 এই প্রশ্নটা দেখো, যে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 আদি বেগে মুকুল একটা ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময় নিশান এখানে 30 মিটার দূর থেকে এত বেগে সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। এখন বিষয়টা কেমন হচ্ছে, মনে করে এটা হচ্ছে ভূমি, তো এইটা যদি ভূমি হয়, তাই এখন এই যে মুকুল বলটাকে উপরে ছুঁড়ে মারলো, কত এখানে তোমার হচ্ছে এই যে ইউ কত হচ্ছে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে ছুঁড়ে মারলো। আর এইখান থেকে কত, এখানে তোমার এখান থেকে বলটা যেখান থেকে ছুঁড়ে মারলো এখান থেকে 30 মিটার দূরে, 30 মিটার দূরে আছে কি নিশান, নিশান আবার কত বেগে, এই যে ভি হচ্ছে 6 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে, এই যে এইখান থেকে নিশান তোমার হচ্ছে বলটি ধরার জন্য দৌড় মারলো। এখানে হচ্ছে আছে মুকুল, তাহলে মুকুল কি হলো, এত বেগে বলটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, আর 30 মিটার দূর থেকে নিশান এত বেগে দৌড়ালো এই বলটাকে ধরার জন্য। এখন যাই হোক, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, এখানে গ প্রশ্নটা সর্বোচ্চ উচ্চতা আমরা কি জানি, সরাসরি লিখতে পারি এজ ইকুয়াল হচ্ছে এই যে ইউ স্কয়ার ভাগ 2g, এজ ইকুয়াল আমরা লিখতে পারি ইউ স্কয়ার ভাগ 2g। এখানে তাহলে এখানে তোমার হচ্ছে কি হচ্ছে, আদিবেগ কত বেগে ছুঁড়ে মারছে, 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে ছুঁড়ে মারছে। এখন জি তো আমরা জানি এটা মুখস্থ 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন সর্বোচ্চ কত উপরে উঠবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে ইউ কত, এখানে 20, তারপরে স্কয়ার 2, জি হচ্ছে কত 9.8। এখন এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে কত আসবে, এখানে 20.41 মিটার, তাহলে এত মিটার উপরে উঠবে। সহজ না? দেখো খুব সহজ। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সৃজনশীল গুলো বা সূত্রগুলো খুব সহজ, একবারে পানির মতো, এইগুলো খুব সহজেই তোমরা পারবে। এখন ঘ প্রশ্নটা যেটা বলছে, নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার আগে এখানে ধরা সম্ভব কিনা। এখন দেখো বলটা কিন্তু উপরে উঠে আবার ভূমিতে পড়ে যাবে, তাহলে বলটা এরকম কি হবে, এই বলটা সোজা উপরের দিকে উঠবে, আবার অভিকর্ষের টানে নিচে পড়ে যাবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার পড়তে কি একটা সময় লাগবে, যেটাকে আমরা বিচরণ কাল বলি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার পড়তে একটা সময় লাগবে, আর এই সময়ের মধ্যে যদি নিশান বা তার আগেই চলে আসে তাহলে বলটি ধরতে পারবে। কিন্তু বলটা সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার পড়ে গেল, নিশানের আসতে তার চেয়ে যদি বেশি সময় লাগে তাহলে নিশান বলটি ধরতে পারবে না। এখন এইখানে নিশান তো 30 মিটার দূরত্ব অতিক্রম করবে, তাহলে এখানে 30কে 6 দ্বারা ভাগ দিলে 5 সেকেন্ড লাগবে। এখন এই বলটা যে এত বেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলো, এটা সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার পড়তে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে বলটির পর্যায়কাল বা বিচরণকাল যদি আমরা বের করি, তাহলে এখানে এই যে বলটির বিচরণকাল, আমরা বলটির বিচরণ কাল বের করব। তাহলে বিচরণ কাল টি ইকুয়াল আমরা কি জানি 2u ভাগ জি, কিছুক্ষণ আগে আমরা এই সূত্রটা দেখলাম। তাহলে এখানে কি যে ইউ ইকুয়াল হচ্ছে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর জি হচ্ছে কত 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখানে কত আসতেছে 2 ইন্টু 20, আর জি এর মান হচ্ছে 9.8। তাহলে এখানে বিচরণ কাল কত হচ্ছে, বিচরণ কাল হচ্ছে যে 4.082 সেকেন্ড, বিচরণ কাল হচ্ছে এত। তাহলে এখন বিচরণ কাল মানে কি, বলটা সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার পড়তে যেটা সময় লাগবে আগে, এটাকে বিচরণ কাল। এখন নিশানের 30 মিটার দূরত্ব অতিক্রম করতে সময়, আবার নিশানের যে আবার এখানে নিশানের দেখি যে নিশানের 30 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, অতিক্রম করতে সময়
তাহলে নিশানে 30 মিটার দূরত্ব অতিক্রম করতে যদি সময় টি ধরি, টি ইকুয়াল কি এস বাই ভি, আর এখানে কি এস হচ্ছে তোমার 30 মিটার, ভি হচ্ছে কত 6 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখানে টি কত আসবে দেখো, এখানে 30 6 দ্বারা যদি ভাগ দিই তাহলে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে দেখো এই বলটা যেখানে পড়বে, বলটা যে স্থানে পড়তেছে নিশানের এখানে আসতে সময় লাগতেছে 5 সেকেন্ড, কিন্তু বলটা সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার পড়ে গেছে 4 সেকেন্ডের মধ্যে। তাহলে দেখো বলটা পড়ে গেছে তারপর নিশান আসতে, মানে নিশানের আসতে একটু সময়টা বেশি লাগছে। তাহলে যেহেতু এখানে টি লেস দেন টি, মানে পর্যায়কালটা যেহেতু নিশানে 30 মিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় তার চেয়ে কম, তাহলে অতএব নিশান বলটি ধরতে পারবে না। তাহলে এখানে কি নিশান এখানে বলটি এই যে ধরতে পারবে না, তা পারবে না। আশা করি তোমরা এই সৃজনশীলটি সহজে বুঝতে পারছো। এবার দিনাজপুর বোর্ড 2022 এই সৃজনশীলটা দেখো একটু। দিনাজপুর বোর্ড 2022 এই সৃজনশীলটা কি বলছে যে 120 গ্রাম এবং 200 গ্রাম ভরে দুটি পাথরের টুকরা দিয়ে যথাক্রমে 29.4 মিটার সেকেন্ড ইনভার্স 1 ও 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে 14 মিটার উঁচু একটি দালানের ছাদে আঘাত করা হলো। তাহলে এখানে বিষয়টা কেমন দেখাচ্ছে, বিষয়টা যদি একটু চিত্রের আলোকে দেখাই, চিত্র তো ওইভাবে করতে পারবো না। তো এইখানে হচ্ছে কি তোমার মনে করে এটা ভূমি, মানে এখানে দালানের নিচতলা, আর এইটা হচ্ছে ছাদ। তাহলে এইটা হচ্ছে ছাদ, দালানের এইটা হচ্ছে ছাদ। এখন এইখান থেকে কত বলছে, এখানে নিচ থেকে কত উচ্চতায় আছে 14 মিটার উঁচু। তাহলে এটা হচ্ছে 14 মিটার উঁচু আর কি এই ছাদটা। তো এইখানে ওই দুইটা পাথর, মনে করে এটা হচ্ছে প্রথম পাথর, এইটা হচ্ছে প্রথম, আর এইটা হচ্ছে দ্বিতীয় পাথর। তো দুইটা পাথর কত বেগে, দুইটার বেগ আলাদা। এটা U1 কত বেগে এটা ছুঁড়ে মারছে, এটা মারছে তোমার হচ্ছে এই যে 29.4 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর U2 এটা কত, U2 এটা হচ্ছে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখানে দুইটা পাথর, প্রথম একটা পাথর দ্বিতীয়, প্রথম পাথরের ভর হচ্ছে কত 120 গ্রাম, আর দ্বিতীয় পাথরের ভর হচ্ছে 200 গ্রাম। তাহলে এটা M2 হচ্ছে কত 200 গ্রাম। তাহলে এখানে দুইটা পাথর, এখানে নিচ থেকে তোমার হচ্ছে ছাদ পর্যন্ত উচ্চতা হচ্ছে 14 মিটার, একটা 120 গ্রাম পাথর, একটা হচ্ছে 200 গ্রাম পাথর। 120 গ্রাম পাথরটাকে 29.4 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে, এবং হচ্ছে 200 গ্রাম ভরের পাথরটাকে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তো এখানে ছাদকে আঘাত করার জন্য। এখন প্রথম বস্তুটির বেগ নির্ণয় করো। এইখানে প্রশ্নটা একটু কেমন যেন হয়ে গেছে। প্রথম বস্তুটির বেগ বলতে কি, আসলে এত বেগে তো ছুরি মারা হলো, বেগ নির্ণয় করো। বেগ বলতে ওই যে 14 মিটার উপরে যে ছাদ, ওই ছাদকে কত বেগে আঘাত করবে সেটাই বোঝাচ্ছে। তাহলে এখানে প্রথম বস্তুটি কত বেগে ছাদকে আঘাত করবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম বস্তুটি এখানে কত বেগে ছাদকে আঘাত করবে, তাহলে আমরা যদি এখানে গ দেখি, তাহলে কত হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে কত বেগে ছুঁড়ে মারছে, এখানে আদি বেগ। তাহলে এখানে তোমাদের হচ্ছে আদি বেগ ইউ হচ্ছে যে 29.4 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন তোমাদের এইচ কত 14 মিটার উপরে। এখন জি এর মান আমরা জানি 9.8 মিটার সেকেন্ড ইনভার্স যে 2। এখন কত বেগে আঘাত করবে সেটা নির্ণয় করতে বলছে। নিচ থেকে যদি কোনো একটা বস্তুকে উপরে ছুঁড়ে মারি, তাহলে আমরা কি জানি ভি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস এই যে 2gh, এই সূত্র কিন্তু আমরা জানি। নিচ থেকে যদি কোনো একটা বস্তুকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে ভি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস 2gh। এখন যেহেতু বেগ নির্ণয় করতে বলছে, দেখো স্কয়ারটা যদি ওইদিকে যায় রুট হয়ে যাবে, তাহলে কি হবে ই স্কয়ার মাইনাস এখানে 2gh। এখন এখানে যদি আমরা ইউ কত এই যে 29.4 তার উপরে স্কয়ার মাইনাস 2, জি হচ্ছে কত 9.8, এইচ কত এই যে 14।
এখন এখানে আমরা হিসাব করলে এই বেগটা পেয়ে যাব। তাহলে কত বেগে ছাদকে আঘাত করতেছে, যেহেতু প্রথম বস্তুর বলছে, তাহলে আমরা এখানে এই যে 1 আমরা দিতে পারি, যে v1 u1 যদি আমরা লিখি আর কি, তাহলে এটা যদি u1 ধরি, v1 তাহলে কত বেগে আঘাত করতেছে আমরা এটা যদি হিসাব করি তাহলে আসতেছে 2891 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখানে এই যে 24 দশমিক এখানে কত 2891, তাহলে 24.2891 এত মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে এখানে তোমার হচ্ছে ওই যে ছাদকে আঘাত করবে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এখন যেটা বলছে যে কোন বস্তু দ্বারা ছাদটি বেশি আঘাতপ্রাপ্ত হবে। এখন দেখো এই যে বস্তু, এটা দুইটা বস্তু, দুইটা পাথর এখানে বলছে। তাহলে প্রথম পাথর এবং দ্বিতীয় পাথরের ক্ষেত্রে বা প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এখন বস্তুটার ভর আছে, বেগ আছে, এর একটা কি আছে গতি শক্তি আছে। তাহলে কত বেগে ছাদকে আঘাত করবে প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা পাইলাম এটা। এখন বস্তুটার বা পাথরটার বেগ হলো, এটা ভর হলো, ভর আর বেগ থেকে কিন্তু আমরা একটা গতি শক্তি পাবো, যে গতি শক্তি যত বেশি হবে সেই বস্তু দ্বারা তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই যে দুইটা বস্তু আমরা ছুঁড়ে মারতেছি, এইখানে ছাদকে যখন আঘাত করবে ওই মুহূর্তে গতি শক্তি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ঘর উত্তর যদি আমরা করতে চাই, তাহলে ঘর উত্তর আমরা করতে গেলে কি হবে, যে যে প্রথম বস্তুর ক্ষেত্রে, তাহলে এখানে প্রথম এই যে বস্তুর ক্ষেত্রে, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে এখানে কি হচ্ছে, এখানে ভর কত এখানে দিছে, প্রথম বস্তুর ক্ষেত্রে ভর হচ্ছে 120 গ্রাম। তাহলে এটাকে যদি কেজি করি 0.120 কেজি হয়ে যাচ্ছে। এখন গ হতে পাই, এখানে গ এই যে হতে পাই, তাহলে গ হতে পাই কি v1 কত পাইলাম, এই যে 24.2891 মিটার সেকেন্ড ইনভার্স 1 আমরা এটা পাইলাম গ হতে। তাহলে এখানে ছাদকে যে মুহূর্তে আঘাত করবে ওই আঘাত করার মুহূর্তে গতি শক্তি, তাহলে প্রথম বস্তুর এখন গতি শক্তি, অতএব এই যে গতি শক্তি আমরা বের করব। তাহলে প্রথম বস্তুর গতি শক্তি কত, তাহলে গতি শক্তি T1 আমরা কি জানি হাফ mv স্কয়ার, তাহলে m1 v1 স্কয়ার এটা আমরা জানি। তাহলে 2 এখানে m কত 0.120, v1 হচ্ছে কত 24, এখানে 24.2891 তারপরে স্কয়ার। তাহলে এখানে গতি শক্তি যদি আমরা হিসাব করি এটা কত আসে, এটা আসতেছে এখানে 3976 জুল। গতি শক্তি, বিভব শক্তি, দুনিয়ার যত শক্তি আছে সব শক্তির একক হচ্ছে জুল। তাহলে এখানে প্রথম বস্তুটি ছাদকে আঘাত যে করতেছে ওই মুহূর্তে গতি শক্তি কত এত। এখন দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ছাদকে আঘাত করার মুহূর্তে বেগটা কত হবে, আবার এখানে গতি শক্তি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তা আবার এখানে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা এখন এই যে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বের করব। তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা এখন হিসাব বের করব। তাহলে এখানে কি হচ্ছে, দ্বিতীয় বস্তুটা কত আদি বেগে ছুঁড়ে মারছে যে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1, দ্বিতীয় বস্তুটা আদি বেগ এত। এখানে ভর কত দ্বিতীয় বস্তুর 200 গ্রাম, তাহলে এখানে কি 0.2 কেজি। এখন দ্বিতীয় বস্তুর এখানে উচ্চতা তো তোমাদের ওই যে 14 মিটারেই, এখানে 14 মিটার, এখানে ছাদটার উচ্চতা। তাহলে এখানে আমাদের T2 মান বের করতে হবে। T2 মানে কি হাফ mv স্কয়ার। এখন 14 মিটার উপরে ছাদকে কত বেগে আঘাত করবে সেটা আমাদের আগে বের করতে হবে। তো এখন v স্কয়ার ইকুয়াল কি জানি e স্কয়ার মাইনাস 2gh, এখানে ক্ষেত্রে v2 আর u2 দিব। তাহলে এখন এই যে আমরা যদি v2 বের করি তাহলে কত হবে দেখো, u2 মান কত এখানে যে 20 তার উপরে স্কয়ার মাইনাস 2, g এর মান 9.8, h এর মান কত এখানে 14। তাহলে এখানে v2 মান এখন আমরা কত পাবো, যে কত বেগে ছাদকে আঘাত করতেছে। আমরা যদি এটা
যে যদি চাই যে আমরা এটা রুট করব না তাও করতে পারি, যেহেতু এখানে স্কোয়ার লাগে তাহলে স্কোয়ারে এখানে রাখতে পারো, যদি মন চায় রাখতে পারো, নাহলে রুট করে দিলেও এখানে সমস্যা নাই। যদি আমরা স্কোয়ারে রাখি তাহলে হচ্ছে 125.6, আমরা জানি মিটার সেকেন্ড ইনভার্স 1, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে মিটার স্কোয়ার এখানে সেকেন্ড ইনভার্স 2 আসবে। কিন্তু তাহলে আমরা যদি ভি স্কোয়ার বের করি তাহলে এককটা তো কিন্তু স্কোয়ার হয়ে যাবে। তা অতএব গতিশক্তি, অতএব এখন দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত, হাফ এম টু এই যে ভি টু স্কোয়ার, যে হাফ এখানে এম কত এখানে 0.2, আর এখানে ভি টু কত 125.6 তার উপরে স্কোয়ার। তাহলে এখানে দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত হচ্ছে, এখানে দ্বিতীয় বস্তুর গতিশক্তি হচ্ছে 12.56 এখানে জুল। এখন দেখো তো কোনটা বস্তুর গতিশক্তি বেশি। এখানে প্রথম বস্তুর গতিশক্তি হচ্ছে এই যে 35.3976, আবার এখানে দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত, দ্বিতীয় বস্তুর হচ্ছে 12 দশমিকটা ওইদিকে হিসাব বাদ দাও, এটা দ্বিতীয় এইটা হচ্ছে প্রথম। তাহলে কি হলো, প্রথম বস্তুর গতিশক্তি বেশি, যেহেতু প্রথম বস্তুর গতিশক্তি বেশি তাহলে এখানে প্রথম বস্তু দ্বারা ছাদটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা কি লিখবো, যে লিখবো যে যেহেতু এখানে T1 গ্রেটার দেন T2, অতএব তার নিচে আর কি, অতএব এখানে প্রথম বস্তু দ্বারা, এই যে প্রথম বস্তু দ্বারা এখানে ছাদটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে প্রথম বস্তু দ্বারা ছাদটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বন্ধুরা তোমরা এবার চট্টগ্রাম এখানে 21 এই প্রশ্নটা দেখো। তা তোমাদের আর দুইটা সৃজনশীল করাবো, তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবে আশা করি। তোমরা যদি এই 4টা সৃজনশীল করো তাহলে কিন্তু খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। তা তোমাদের ধৈর্য সহকারে শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। তা দেখো এখানে চট্টগ্রাম বোর্ড 2021 প্রশ্নটা একটু দেখো, যে এখানে কি বলছে প্রশ্নটা, যে একজন ব্যাটসম্যান 250 গ্রাম ভরের একটা বলকে ব্যাট দিয়ে আঘাত করায়, বলটি এখানে 40 এখানে কত 5 জুল শক্তি লাভ করে, মানে গতি শক্তি লাভ করে। তাহলে এখানে 250 গ্রাম ভরের একটা বলকে ব্যাট দিয়ে আঘাত করা কত শক্তি লাভ করলো, গতি শক্তি লাভ করলো হচ্ছে 40.5 জুল। খাড়া উপরের দিকে উঠে গেল, ওই মুহূর্তে একজন ফিল্ডার 40 মিটার দূর থেকে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে এসে বলটি ধরার চেষ্টা করলো। তাহলে আমরা প্রথম যে সৃজনশীলটা করছিলাম সেটার মতো কিন্তু, তাহলে খুব সহজেই কিন্তু আমরা এটা করে ফেলতে পারবো। তোমরা যেহেতু প্রথম সৃজনশীলটা একটু বুঝতে পারছো আশা করি। তাহলে একটা বলকে কত, এখানে এম হচ্ছে তোমার 250 গ্রাম, তো এইটাকে কত বেগে, এটাকে একটা গতি শক্তি দিয়ে ছুঁড়ে মারলো, গতি শক্তি কত দেওয়া আছে এখানে 40.5 জুল। তাহলে বেগ দিয়ে আঘাত করার পর এই বলটা এত গতিশক্তি লাভ করে, গতিশক্তি থেকে আমরা বেগ পাবো। তো এইখান থেকে কত দূরে একজন ফিল্ডার আছে 40 মিটার দূরে, এখন এইটা বলটাকে ধরার জন্য 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে দৌড়ালো আর কি। এই যে ফিল্ডার এখানে আছে, এই ফিল্ডার বলটিকে ধরার জন্য 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে দৌড়ালো। এখন গটা দেখো, উপরের দিকে উঠার মুহূর্তে বলটির বেগ কত, উপরের দিকে উঠার মুহূর্তে মানে যেই মুহূর্তে বলটাকে বাড়ি মারছে ওই মুহূর্তে বেগটা কত, এক কথা আদি বেগটা বের করতে বলছে। তা যেহেতু এখানে গতি শক্তি দেওয়া আছে, গতে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে গতি শক্তি দেওয়া আছে, তাহলে এখানে ভর দেওয়া আছে, গতি শক্তি দেওয়া আছে, ভর কত 250 গ্রাম। তো এটাকে যদি কেজি করি কত 0.25 এই যে কেজি হয়ে গেল। তো এখানে গতি শক্তি কত দেওয়া আছে, এখানে 40.5 জুল। এখন কত বেগে, তার মানে এখানে ওই মুহূর্তে বেগটা কত আমাদের বের করতে হবে। তাহলে এখানে উঠার মুহূর্তে বেগটা কত, মানে আদি বেগটা। তা টি ইকুয়াল আমরা কি জানি যে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, এখানে ইউ দিলাম। তো এখন আমাদের ইউ এর মান বের করতে হবে। তাহলে 2t ইকুয়াল কি এম ইউ স্কয়ার, তাহলে ইউ স্কয়ার ইকুয়াল কি এই যে 2t বাই এম। তাহলে স্কয়ারটা যদি আমরা কি করে দিই, এদিকে রুট করে দিই, তাহলে এখানে 2t বাই এম। তো এখন যদি এখানে মান বসাই 2,
টি কত এখানে 40.5 আর এখানে এম কত হচ্ছে 0.25। এখানে 0 দিতেও পারা না দিতেও পারা, দশমিকের পরে 0 কোনো আসলে হিসাব হয় না। তাহলে এখানে দেখো এখন হিসাব করলে আমরা কত পাবো। তো নিক্ষেপের মুহূর্তে বেগটা তাহলে কত হচ্ছে, এই যে 18 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো যে 250 গ্রাম ভরের একটা বস্তুকে ব্যাট দিয়ে আঘাত করায় এই বলটা কত এত জুল একটা শক্তি লাভ করে, মানে গতি শক্তি লাভ করে। গতি শক্তি জানি আমরা হাফ এমভি স্কয়ার, এখান থেকে আমরা ভিটা বের করে নিলাম। তার মানে ওখানে নিক্ষেপের মুহূর্তে মানে যখন বলটাকে আঘাত করে ওই আঘাত করার মুহূর্তে এখানে বেগ কত লাভ করলো, এই যে এত বেগ অর্জন করলো 18 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন ঘ প্রশ্নটা দেখো, এখানে ব্যাটসম্যানকে আউট করা সম্ভব কিনা। এখন ব্যাটসম্যানকে আউট করা সম্ভব কিনা, এখন আমাদের কি বের করতে হবে, তাহলে দেখো আমাদের এখন কি বের করতে হবে, যেহেতু বলটা এত বেগে তাহলে এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এখানে যাই হোক এটা উত্থান পতন কাল বের করতে হবে প্রথম সৃজনশীলের মতো। তাহলে এখানে ইউ হচ্ছে কত 18 এই যে মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন পর্যায় কাল আমাদের বের করতে হবে, এই যে পর্যায় কাল। তা পর্যায় কাল টি বা ক্যাপিটাল টি, যে পর্যায় কাল আমরা বের করব। তো পর্যায় কাল বের করব, আবার ফিল্ডারের 40 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সেটা বের করব। তাহলে ঘ এখানে পর্যায় কাল, তাহলে পর্যায় কাল বা উত্থান পতন কাল আমরা বলতে পারি টি ইকুয়াল কি জানি 2u ভাগ জি। তাহলে 2 এখানে ইউ কত এই যে 18, জি এর মান কত 9.8, জি এর মান আমরা কত জানি 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখানে পর্যায়কাল কত হবে সেটা আমরা একটু বের করে নিব। পর্যায়কাল হচ্ছে 3.67 সেকেন্ড। তাহলে বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার ভূমিতে পড়তে সময় লাগতেছে এত সেকেন্ড। এখন ওই ফিল্ডারের আবার 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে 40 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সেটা আমরা বের করব আর কি। তাহলে বলের অবস্থানে মানে বলটা যেখানে আছে, যে বলের অবস্থানে ফিল্ডারের পৌঁছতে সময়, তাহলে এখানে যদি আমরা লিখি যে বলের অবস্থানে ফিল্ডারের পৌঁছতে সময়, পৌঁছতে আমরা সময়টা বের করব। তাহলে সময় টি ইকুয়াল কি দূরত্বকে আমরা বেগ দ্বারা ভাগ দিব। এখন দূরত্ব কত 40 মিটার দূরে ছিল, এখন কত বেগে দৌড়ালো 10 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে টিটা এখানে কত হবে, এখানে 40 মিটার দূরে আছে ফিল্ডার 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে, তাহলে 4 সেকেন্ড সময় লাগলো। তাহলে 40 মিটার দূরত্ব অতিক্রম করতে ফিল্ডারের সময় লাগলো 4 সেকেন্ড, কিন্তু বলটি সর্বোচ্চ উচ্চতায় আবার ভূমিতে পড়তে সময় লাগলো 3.67 সেকেন্ড। তার মানে কি ফিল্ডারে পৌঁছতে যে সময় লাগলো তার আগেই কিন্তু বলটা মাটিতে পড়ে গেছে, তার মানে ফিল্ডার এই ক্ষেত্রে বলটি ধরতে পারবে না। তাহলে আমরা লিখবো যে যেহেতু এখানে টি লেস দেন টি, তাহলে এখানে যেহেতু বলটির পর্যায়কাল বা উত্থান পতন কাল এখানে বলের অবস্থানে ফিল্ডারের পৌঁছতে সময় অপেক্ষা কম, তাহলে অতএব এখানে ফিল্ডার বলটি ধরতে পারবে না। বা এখানে কি বলছে যেন ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হয়েছে কি, তাহলে ব্যাটসম্যানকে তোমরা লিখবেন ওই যে ব্যাটসম্যানকে যে আউট করা এখানে সম্ভব হবে না বা হয়নি, হবে না বা হয়নি। প্রশ্নটা যেটা বলবে ওটা শেষের দিকে তোমরা একটু লিখে দিবে। আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পারছো, খুব সহজ এই সৃজনশীলগুলো। তোমরা এবার দিনাজপুর 21 এই প্রশ্নটা দেখো যে দিনাজপুর 21 এটা কি বলছে, একজন ব্যাটসম্যান একটা ক্রিকেট বলকে আঘাত করায় বলটি ভূপৃষ্ঠ হতে বাধা পেয়ে 90 কিলোমিটার ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে উঠে গেল, মানে আদি বেগটা দেওয়া আছে। একজন ফিল্ডার পরন্ত বলটিকে ধরার জন্য 5 সেকেন্ড দৌড়ালো। এখন 5 সেকেন্ড সময় ধরে ফিল্ডারটি দৌড়ালো। এখন বলছে ক্রিকেট বলটিকে ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। এখানে কত উচ্চতায় উঠেছিল দেখো, খুব সহজে এগুলো আমরা করতে পারবো। আমরা সর্বাধিক উচ্চতা কি জানি,
সর্বাধিক উচ্চতা কি জানি বলো, তোমরা সূত্রটা একটু বলার চেষ্টা করো। সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচ বা স্মল এইচ যেটা দেন, এইচ ইকুয়াল হচ্ছে এই যে ই স্কয়ার ভাগ 2g, আমরা সরাসরি এটা লিখতে পারি। এখন কত বেগে এখানে দেখো, এখানে তোমাদের আদি বেগটা কত, ইউ হচ্ছে 90 কিলোমিটার আওয়ার ইনভার্স 1। তাহলে এটাকে যদি মিটার সেকেন্ড ইনভার্স 1 করি, তাহলে কি করতে হবে, 1000 দ্বারা গুণ আর হচ্ছে এখানে 3600 দ্বারা ভাগ। তাহলে 1000 দ্বারা গুণ 3600 দ্বারা যদি আমরা ভাগ দেই, তাহলে এখানে আমরা আদি বেগটা কত পাবো। তাহলে আদি বেগটা আমরা কত পাবো, যে 25 মিটার সেকেন্ড ইনভার্স 1, 25 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন এখানে জি কত জানি, যে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখানে সর্বাধিক উচ্চতা কত, তাহলে ইউ এর মান কত, এখানে 25 তার উপরে স্কয়ার 2g এর মান কত, এই যে 9.8। এখন এইটা হিসাব করলে কত আসবে, সর্বাধিক উচ্চতা আসবে এই যে 31.89 মিটার। তাহলে 31 দশমিক কত হচ্ছে, পয়েন্ট হচ্ছে 89 মিটার, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। এখন এখানে কি বলছে, যে ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা। ফিল্ডার তো এখানে কত, এখানে ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা। ফিল্ডার কিন্তু এখানে 5 সেকেন্ড দৌড়াইলো। এখন বলটির সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার পড়তে কত সময় লাগবে, অর্থাৎ বলটির আমাদের পর্যায়কাল বা বিচরণ কাল বের করতে হবে। তাহলে এখানে বলটির আমরা কি বের করব, বলটির আমরা পর্যায়কাল, যে পর্যায়কাল বা হচ্ছে বিচরণ কাল বের করব। তাহলে বিচরণ কাল আমরা বের করে নিব, পর্যায়কাল বা বিচরণ কাল। তাহলে টি ইকুয়াল আমরা কি জানি, 2u ভাগ আমরা জি, এটা আমরা জানি। তাই এখানে ইউ কত হচ্ছে 25 মিটার সেকেন্ড ইনভার্স 1, আমরা এখানে বিচরণ কাল বের করব। তাহলে এখানে 2, এটা হচ্ছে যে 25, জি এর মান তো হচ্ছে 9.8। এটা যদি আমরা হিসাব করি কত পাবো দেখো, তাহলে আমরা বিচরণ কাল পাবো 5.1 সেকেন্ড। তাহলে 5.1 সেকেন্ড, ফিল্ডার দৌড়াইলো কত, 5 সেকেন্ড। তার মানে 5 সেকেন্ড সময়ে ফিল্ডার কিন্তু বলটির অবস্থানে পৌঁছে গেছে, আর বলটার পড়তে লাগছে কত, 5.1 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে ফিল্ডার বলটিকে ধরতে পারবে। তাহলে ফিল্ডার এখানে বলটি ধরতে কি পারবে না, পারবে। তো এখানে যেটা বোঝাচ্ছে, আবার এখানে বলটির অবস্থানে, এই যে অবস্থানে ফিল্ডারের পৌঁছতে সময়, তাহলে পৌঁছতে সময় কত লাগলো, পৌঁছতে সময় এই যে টি ইকুয়াল কত লাগলো, 5 সেকেন্ড। আর বলটার পড়তে কত, 5 সেকেন্ডের বেশি লাগছে। তাহলে এখানে যেহেতু হচ্ছে এই যে টি লেস দেন ক্যাপিটাল টি, যে কোনো একটা ভাবে লিখলে হইলো, বা ক্যাপিটাল টি গ্রেটার দেন স্মল টি। তাহলে এখানে বলটির অবস্থানে ফিল্ডারে পৌঁছতে সময় লাগলো 5 সেকেন্ড, আর বলটা তো পড়তে তার চেয়ে বেশি সময় লাগছে। তার মানে কি, বলটা মাটিতে পড়ার আগে ফিল্ডার কিন্তু যথাস্থানে পৌঁছে গেছে। অর্থাৎ যেহেতু এত লেস দেন এত, অতএব তাহলে কি, যে ফিল্ডার এখানে কি বলটি ধরতে পারবে। তাহলে ফিল্ডার কি বলটি ধরতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সৃজনশীলের সমাধানটা বুঝতে পারছো। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে সৃজনশীল প্রশ্নগুলো, এগুলো কিন্তু অনেক সহজ। তোমরা যদি একটু সূত্রগুলো মোটামুটি জানো, সূত্রও তো অনেক সহজ, খুব সহজে এই উত্তরগুলো কিন্তু করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে।